নমস্কার। আনন্দী কবিতা ঘরের পক্ষ থেকে আমি অনিন্দিতা। আমাদের প্রিয় দিদিমণি অমৃতা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে আনন্দী কবিতা ঘরের সকল সদস্যের একটি সমবেত প্রয়াস আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি, যেটি হলো কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা ৮ বছর আগের একদিন এর একটি বিশ্লেষণ। আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই আলোচনাটি শুনবেন, তারা আপনাদের গঠনমূলক সমালোচনা দ্বারা আনন্দী কবিতা ঘরকে সমৃদ্ধ করবেন এই আশা রাখি, এবং আমাদের অনিচ্ছাকৃত ভুল ত্রুটি আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন এই প্রার্থনা করি। শুরু করছি ৮ বছর আগের একদিন কবি জীবনানন্দ দাশের লেখা কবিতার বিশ্লেষণ। বলা হয়ে থাকে যে কবি জীবনানন্দ দাশের লেখা বোধ কবিতার পরিণতি এই ৮ বছর আগের একদিন কবিতাটি। যদিও জীবনানন্দের সমালোচকরা জীবনানন্দকে মৃত্যু চেতনার কবি বলে চিহ্নিত করেছেন, তবুও আমরা এই কবিতাটি বিশ্লেষণ করতে গিয়ে খোঁজার চেষ্টা করব যে জীবনানন্দ মৃত্যু চেতনার সাথে সাথে জীবনকে এবং বেঁচে থাকাকে ঠিক কতটা প্রাধান্য দিয়েছেন। শুরু করছি। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। প্রথমেই কবি এই লাশ কাটা ঘর কবিতাটির মাধ্যমে আমাদেরকে জানান দিলেন যে যে কাহিনী বা যে আখ্যানটি তিনি অবতারণা করতে চলেছেন, সেখানে একটি লোকের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেই মৃতদেহকে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হয়ে থাকে। পরবর্তীতে তিনি বলছেন, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাধ। ফাল্গুন মাস বসন্তকালের সূচনা করে। বসন্তকাল হেমন্তে যে সকল গাছগুলি তাদের পাতা ঝরিয়ে দিয়ে রিক্ত হয়েছিল, বসন্তে তাদের নতুন পাতার সঞ্চার হয়। কাজেই বসন্তকাল অর্থাৎ ফাল্গুন মাস তার জীবনের জয়গান গাইবার মাস। এই মাসে কোনো এক রাতের অন্ধকারে, অর্থাৎ কিনা এই ব্যক্তিটি মারা গিয়েছিল রাত্রি, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ। কবি কিন্তু কোথাও পঞ্চমী তিথি কথাটি উল্লেখ করেননি। পঞ্চমী যেমন একটি তিথি, পঞ্চমী সেরকম অপরপক্ষে চাঁদের একটি কলা। চাঁদের ষোড়শী কলার পঞ্চমী কলা চাঁদের প্রাপ্তিকে নির্দেশ করে। অর্থাৎ কবি বলতে চাইছেন, যখন এই লোকটির জীবনে কোনো কিছু প্রাপ্তির অভাব ঘটল, তখন তার মৃত্যুর অর্থাৎ মরে যাওয়ার স্বাদ হলো। অর্থাৎ কিনা তার এই মৃত্যু অবশ্যম্ভাবী ছিল না, তার এই মৃত্যু জরুরি ছিল না, তার মরে যাওয়ার স্বাদ হয়েছিল। এইবার কবি অনুসন্ধান করার চেষ্টা করছেন যে কোন অপ্রাপ্তি এই মানুষটির জীবনে ছিল। কবি লিখেছেন, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুম চেয়েছিল বুঝি। কবি বলছেন যে এই লোকটির জীবনে প্রেম ছিল, আশা ছিল, তার স্ত্রী ছিল, তার সন্তান ছিল, অর্থাৎ অপ্রাপ্তি খুব একটা উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। অথচ চাঁদের আলোয় সে যেন কোনো এক ভূতকে দেখতে পেল, তাই তার ঘুম ভেঙে গেল। মানুষের কখন ঘুম ভেঙে যায় না, যখন তার মনের ভেতরে কোনো এক অস্থিরতা চলতে থাকে, তখন সে শান্তিতে ঘুমোতে পারে না, তার ঘুম ভেঙে যায়। অথবা
হয়নি ঘুম বহুকাল। মানুষটা আদৌ ঘুমায়নি। এই দীর্ঘদিন ধরে না ঘুমিয়ে থাকার যন্ত্রণা সে মৃত্যুতে চির ঘুমে মিটিয়ে নিতে চেয়েছে। তাই সে লাশ কাটা ঘরে শুয়ে ঘুমোচ্ছে। কিন্তু কবি প্রশ্ন তুলেছেন, এই ঘুম চেয়েছিল বুঝি? কবি বলতে চেয়েছেন যে এই মৃত্যুর মাঝে যে ঘুম, সেই ঘুম কি আদৌ মানুষের জীবনে কাঙ্ক্ষিত অথবা বাঞ্ছিত? রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার, কোনো দিন জাগিবে না। এখানে মড়কের ইঁদুর বলতে কবি হয়তোবা ইঁদুরের প্লেগ রোগের কথা উল্লেখ করতে চেয়েছেন। প্লেগ রোগে ইঁদুর দলে দলে মারা যায়। সেই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, সেই মৃত্যু এক যন্ত্রণা কাতর মৃত্যু। ঠিক যেরকম এই লোকটি যিনি আত্মহত্যার আশ্রয় নিয়েছেন, তারও একটি যন্ত্রণা কাতর মৃত্যু হয়েছে। পরের স্ট্যাঞ্জাতে কবি বলছেন, কোনো দিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। কবি বলতে চাইছেন যে এই রাতের নিস্তব্ধতা এই মানুষটিকে প্রলোভন দেখিয়েছিল যে মৃত্যুকে আশ্রয় করলে তাহলে আর জেগে ওঠার যন্ত্রণা, অর্থাৎ দৈনন্দিন জীবন যন্ত্রণা, তাকে আর সহ্য করতে হবে না, বহন করতে হবে না। এখানে কবি একটি অত্যন্ত সুন্দর উপমা ব্যবহার করেছেন, সেটি হচ্ছে উটের গ্রীবার মতো। আমরা একটি বহু যুগ থেকে প্রচলিত উপকথায় শুনেছি, একটি উট একটি ঝড়ঝঞ্ঝার রাতে একটি তাঁবুতে এসে এক ব্যক্তির কাছে আশ্রয় চায়। ব্যক্তিটি দয়াপরবশ হয়ে তাকে তাঁবুর ভেতরে আশ্রয় দেয়। শুধুমাত্র উটটি গ্রীবা পর্যন্ত প্রবেশ করায়, সে তার মাথাটুকু বাঁচাতে চেয়েছিল। এইবার ক্রমে ক্রমে দেখা যায় যে সেই উট প্রবেশ করে গোটা তাঁবুর দখল নেয় এবং তাঁবুর মালিক যে ব্যক্তিটি, তাকে সে তাঁবু থেকে বের করে দেয়। কবি বলতে চেয়েছেন যে আমরা আমাদের জীবনের বিভিন্ন যন্ত্রণাগুলো, আমাদের জীবনের যে অন্ধকার, সেটা যখন আমাদের হৃদয়ে আমরা স্থান দেই, শুধুমাত্র উটের গ্রীবার মতন তারা আমাদের মস্তিষ্কে, আমাদের মননে প্রবেশ করে এবং ক্রমে ক্রমে আমাদের সমস্ত চেতনাটাকে আচ্ছন্ন করে নিয়ে আমাদের যা কিছু কোমল প্রবৃত্তি আছে এবং আমাদের যে লড়াই করার যে প্রেরণা, লড়াই করার যে মানসিকতা ইত্যাদি যা কিছু ধনাত্মক চিন্তাভাবনা, তা আমাদের মস্তিষ্ক এবং মনন থেকে বের করে দেয়, দিয়ে সেই উটের মতো সেই অন্ধকার এবং সেই ঋণাত্মক ভাবনাগুলি আমাদের সমস্ত মস্তিষ্ককে দখল করে নেয়। এরপর কবি লিখেছেন, তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরও 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। পেঁচা সে শুধুমাত্র রাত্রিবেলায় দেখতে পায়, সারা রাতের মধ্যে সে যদি তার শিকার ধরতে না পারে তবে পেঁচাকে অভুক্ত থাকতে হয়। সেই কারণে পেঁচা শিকারের আশায় ভোর রাত্রি পর্যন্ত জেগে থাকে। কবি বলেছেন, গলিত স্থবির ব্যাং, অর্থাৎ রোগে জরায় বার্ধক্যে যে ব্যাঙের শরীর গলে গেছে, যে স্থবির হয়ে গেছে, যার নড়াচড়া করার পর্যন্ত ক্ষমতা নেই, সেই ব্যাঙটিও আরও
দুই এক মুহূর্ত বেশি বেঁচে থাকার জন্য আকাঙ্ক্ষা করে, বেঁচে থাকতে চায়, সে আরেকটি প্রভাতে সূর্যোদয় দেখতে চায়। সেই সূর্যোদয়ের অনুমেয়, অর্থাৎ যা প্রামাণ্য নয়, যার প্রমাণ নেই, সেই প্রভাতটি আদৌ তার জীবনে সুখকর হবে কি না তার কোনো প্রমাণ নেই, কিন্তু সে অনুমান করছে যে যে প্রভাতটি তার জীবনে আসছে সেটি একটি সুন্দর আলোকিত রৌদ্রকরোজ্জ্বল প্রভাত হবে। সেই প্রভাতের উষ্ণতাটুকু গ্রহণ করার জন্য সে আরও দুই এক মুহূর্ত বেঁচে থাকার জন্য প্রচেষ্টা চালায়। পরের স্তবকে কবি বলছেন, টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। এই প্রথম কবি উত্তম পুরুষের ব্যবহার করলেন। এর আগে পর্যন্ত তিনি তৃতীয় পুরুষে কবিতাটি লিখেছেন। এখন কবি বলছেন যে টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে। যূথচারী জীব সাধারণত দল বেঁধে যারা থাকে তারাই যূথচারী জীব, কিন্তু তবুও যূথচারী শব্দটা বললেই আমাদের মাথায় প্রথমেই আসে হাতির কথা। এখানে কবি যেন বলতে চেয়েছেন যে হাতির মতন বিশালাকায় অন্ধকার চারিদিকে ঘিরে রয়েছে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। মশাকে মশারি দিয়ে আটকে দেওয়া হচ্ছে, সে রক্ত পান করতে পারছে না। চারিদিকে মশার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে হাতির মতো বিশালাকায় অন্ধকার। তবুও মশা তার এই অন্ধকারে সংগ্রামে, অর্থাৎ সংগ্রাম বলতে বৌদ্ধদের মঠ বা গৃহ, উপাসনা গৃহ ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ যেখানে মানুষ দলবদ্ধ হয়ে থাকে, মানুষ দলবদ্ধ হয়ে বিরুদ্ধতার লড়াই করে, বেঁচে থাকার জন্য লড়াই করে। মশা সেই রকমভাবেই দলবদ্ধভাবে জীবনকে ভালোবেসে বেঁচে থাকার তাগিদে এই অন্ধকার এবং মশারির বিরুদ্ধাচরণ সহ্য করেও সারা রাত জেগে রয়েছে। রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়েই উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। যে মাছি রাতের অন্ধকারে রক্ত অথবা ক্লেদ গ্লানি তার ডানায় ভুলবশত মেখেও ফেলে, সেও রৌদ্রের উদ্দেশ্যে উড়ে যায়। সে রৌদ্রে তার নিজের ডানা শুকিয়ে নেয়, পরিষ্কার করে নেয়, আবার নতুন করে বাঁচে। এই যে আকাশ, এই যে সোনালি আলো, এতে উড়ে বেড়ায় কত না কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট পতঙ্গ। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট পতঙ্গগুলি তাদের তুলনায় বিস্তীর্ণ এবং বিকীর্ণ আকাশ, এই বিশাল জীবনকে অনুভব করার জন্য, উপলব্ধি করার জন্য, ছুঁয়ে দেখার জন্য প্রতিনিয়ত জীবনে সংগ্রাম করে চলেছে, বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে জীবনকে ভালোবেসে। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। যখন শিশু তার খেলার জন্য একটি ফড়িংকে ধরে, ফড়িং জানে যে তার মৃত্যু সুনিশ্চিত, তবুও সেই ফড়িংটি জীবনে বেঁচে থাকার জন্য শিশুর হাতের মধ্যেই লড়াই করতে শুরু করে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। কবি এবার যে লোকটি মারা গেছেন, অর্থাৎ যে লোকটি আত্মহত্যা করেছেন, তাকে এইবার কবি তুমি সম্বোধন করছেন। তাকে চেনেন কি চেনেন না সেটা আমাদের এখানে পরিষ্কার নয়, কিন্তু কবিতাকে তুমি সম্বোধনে বলেছেন যে এত জীবনের চারিদিকে উদযাপন সত্ত্বেও এই মানুষটি
রাতের অন্ধকারে একগাছা দড়ি হাতে অশ্বত্থ গাছের কাছে চলে গিয়েছিল তার জীবনকে শেষ করে দেবার জন্য। কারণ তার ধারণা ছিল যে তার জীবনটা ফড়িংয়ের, দোয়েলের অর্থাৎ কিনা পাখির তুল্য জীবন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবন, সে কখনো মানুষের ছোঁয়া পাবে না। অর্থাৎ কিনা মনুষ্য সমাজে তাকে হেয় করবে, তাকে ছোট করে দেখবে। এই ধারণার বশবর্তী হয়ে এই মানুষটি আত্মহত্যা করতে চলে গিয়েছিলেন। এবার কবি বলছেন, অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? কবি জানতে চাইছেন যে প্রাকৃতিক প্রেক্ষাপটে এই লোকটি স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিল, সেই প্রাকৃতিক প্রেক্ষাপট থেকে কোনোই কি প্রতিবাদ আসেনি? অশ্বত্থের শাখা যে কিনা সকল পাখি, কীট পতঙ্গ ইত্যাদির আশ্রয়স্থল, সে কি এই লোকটিকে আশ্রয় দিতে চায়নি? সে কি প্রতিবাদ করেনি তার এই হেন সিদ্ধান্তের? জোনাকি অন্ধকারে জ্বলতে থাকে, তার শরীরে এক প্রকার রাসায়নিক থাকে, যে রাসায়নিক থেকে সে নিজের শরীরে অন্ধকারকে নিবারণ করার জন্য আলো তৈরি করে। অর্থাৎ যখন চারিদিকে অন্ধকার নেমে আসে, তখন জোনাকি নিজের অন্তর্দহনের দ্বারা নিজের পথ নিজেই আলোকিত করে নেয়। এই জোনাকিও কি এসে এই রকমভাবে জীবনের অন্ধকার দূর করার পথ এই লোকটিকে দেখায়নি? থুরথুরে অন্ধ পেঁচা সে গাছের ডালে এসে বসে বলে যে, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? এখানে পেঁচা জীবনানন্দর কবিতায় কালের প্রতীক, আবহমান কাল, যার শুরু নেই, যার শেষ নেই। সেই কাল প্রতিনিয়ত অপেক্ষায় থাকে তার শিকার ধরার। পেঁচা কেবলমাত্র অন্ধকারেই দেখতে পায়, আলোয় সে দেখতে পায় না। কাজেই সে অপেক্ষা করে থাকে কখন চাঁদ অন্ধকারে ডুবে যাবে। এখানে কবি চাঁদকেও বুড়ি চাঁদ বলেছেন, কারণ এই চাঁদও আবহমান কাল ধরে পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরে চলেছে, আবর্তন করে চলেছে। এই চাঁদ যে কতদিন থেকে পৃথিবীর আকাশকে আলোকিত করছে বা আর কতদিন করবে তা জানা নেই। যখন এই চাঁদ ডুবে যাবে, অন্ধকার আসবে, তখনই কেবলমাত্র পেঁচা দু একটা ইঁদুর ধরে তার উদরপূর্তি করতে পারবে। অথবা আমরা বলতে পারি, যখন আমাদের হৃদয়, আমাদের মনন যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে, তখন কাল এসে দু একটি শিকার ধরবে, দু একটি জীবনকে সে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। কবি বলছেন, জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের। তোমার অসহ্য বোধ হলো? মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে গুমোটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। জব এখানে মানুষের পরিপূরক। যে শিশুটির কথা এখানে বলা হয়েছে, সে অঙ্কুরিত জব। সেই জব জীবনের সায়ান্নে, পৌরত্বে এসে সুপক্ক হবে। এই মানুষটি যখন পৌরত্বে উপনীত হতেন, তখন তিনি জীবনের সুপক্ক জবের গন্ধটা নাকে পেতেন, কিন্তু তিনি তা পেতে চাননি। তিনি তার আগেই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কবি জানতে চাইছেন কেন? এই হেমন্ত অর্থাৎ পৌরত্বের যে ছোঁয়াচ, সেটা কি, যে অভিজ্ঞতা, সেটা কি তার অসহ্য বলে মনে হলো? মর্গে কি তার হৃদয় জুড়ালো? অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু পরবর্তী অধ্যায়টি মোটেই সুখকর নয়।
মৃত্যু পরবর্তী অধ্যায়ে এই অস্বাভাবিক মৃত্যুর মৃতদেহ যখন মর্গে পড়ে থাকে, গুমোটের মধ্যে অপরিসরে নোংরায় ঠেঁটা ইঁদুরের মতো রক্তে মাখামাখি হয়ে, তখন কি তার হৃদয়টা জুড়োবে? জীবন যার কাছে অসহ্য মনে হয়েছে, মৃত্যুর পরে এত ক্লেদ, এত গ্লানি, এটা কি তাকে শান্তি দেবে? কবি বলেছেন, শোনো, তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। কবি বলতে চেয়েছেন যে এই ব্যক্তি তার জীবনে অতি অল্প আয়াসে বা অনায়াসে সব কিছু পেয়ে গেছে। কি কি সে পেয়েছে? না, সে তার জীবনে আর্থিক সচ্ছলতা পেয়েছে, তার কোনোদিনও ভাতের অভাব হয়নি, তাকে কোনোদিনও শীতে, মানে কবি বলতে চেয়েছেন অন্ন বস্ত্র বাসস্থান কোনো কিছুর তার জীবনে অভাব ছিল না। তার জীবনে পরিবার ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, সব কিছু ছিল। এ কোনো কিছুর জন্য তাকে লড়াই করতে হয়নি। সেই কারণেই হয়তো খুব যৎসামান্য অপ্রাপ্তিও তার কাছে এত বড় বলে মনে হয়েছে যে সে নিজের জীবনটাকে শেষ করে দিয়ে লাশ কাটা ঘরে টেবিলের উপরে শুয়ে আছে। কবি বলেছেন, জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম, শিশু, গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। কবি বলতে চেয়েছেন যে মানুষের জীবনে অর্থ উপার্জন, কীর্তি স্থাপন, সচ্ছলতা, পরিবার পরিজন, উন্নত গৃহ, এগুলোই মানুষের জীবনে শান্তি দিতে পারে না। এরও ঊর্ধ্বে উঠে কোনো একটি বিপন্ন বিস্ময়, অর্থাৎ মানুষ নিজেকে বিপদগ্রস্ত মনে করে, সেই বিপদটি এতই বিশাল এবং এতই ভয়ঙ্কর যে তার বিশালতা এবং তার যে ভয়াল রূপ তা মানুষকে বিস্ময়ে অভিভূত করে। এই বিপন্ন বিস্ময় আমাদের রক্তের ভিতরে খেলা করে। আমাদের রক্ত প্রতিনিয়ত একই পথে পরিভ্রমণ করে আমাদের শরীরের মধ্যে। প্রতিদিন জীবনের শুরুর মুহূর্ত থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই রক্ত আমাদের শরীরে বারংবার বারংবার একই রাস্তায় পরিভ্রমণ করে করে ক্লান্ত হয়ে পড়ে এবং আমাদেরও ক্লান্ত করে। আমরাও জীবনের একঘেয়েমিতে, জীবনের পথে একই রাস্তায় বারংবার পরিভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। এই জীবন সংগ্রাম, প্রতিনিয়ত জীবন সংগ্রামের যে ক্লান্তি, সেই ক্লান্তি আর মৃত্যুর পরে নেই, কারণ জীবন নেই, জীবন সংগ্রামও নেই। তাই এই জীবন সংগ্রাম, এই একঘেয়েমি, জীবনের একঘেয়েমি থেকে পালিয়ে যাওয়ার জন্য এই মানুষটি মৃত্যুর পথ বেছে নিয়েছে। কবি লিখছেন, তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায়ে কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। পেঁচার চোখটি বড় অদ্ভুত। পেঁচার চোখ কোটরগ্রস্ত, কারণ পেঁচা কালের সঙ্গে সঙ্গে জ্ঞানেরও প্রতীক।
জ্ঞানী ব্যক্তিদের চোখ সবসময় কোটরগ্রস্ত এবং পেঁচা শুধুমাত্র একটি সরল রেখা বরাবর দেখতে পায়, তার আশেপাশে কোনো কিছু দেখতে পায় না। তার নিজের দৃষ্টিক্ষেত্র বাইরে দেখতে গেলে তাকে সম্পূর্ণ ঘাড় ফিরিয়ে দেখতে হয়। তাই কবি বলেছেন যে চোখ পাল্টায় কয়, অর্থাৎ পেঁচা দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে যখন শিকারের সন্ধান পায় না তখনও সে হতাশ হয় না, সে তার দৃষ্টিপথ পরিবর্তন করে পুনরায় সে শিকারের আশায় বসে থাকে। কারণ এই পেঁচা বৃদ্ধ, থুরথুরে এবং অন্ধ, তার জীবনের অভিজ্ঞতায় সে সমৃদ্ধ। সে অপেক্ষা করে থাকে কখন চাঁদ ডুবে যাবে, কখন অন্ধকার নেমে আসবে, তখন সে দু একটি ইঁদুর ধরতে পারবে। এখানে এই বেনো জল কথাটি কবি ব্যবহার করেছেন যখন বন্যা আসে তখন সেই বন্যার জলের সাথে প্রচুর ক্লেদ, ময়লা ভেসে চলে আসে। সেরকমই যখন আমাদের মননে, আমাদের মস্তিষ্কে যখন বেনো জল প্রবেশ করে তখন তার সাথে অনেক ক্লেদ এবং অনেক ঋণাত্মক চিন্তাভাবনা আমাদের মস্তিষ্কে প্রবেশ করে এবং কালরূপী পেঁচা ঠিক এই মুহূর্তেরই অপেক্ষা করে থাকে যে যখন আমাদের মস্তিষ্কের সুচিন্তাগুলো এই রকম বেনো জলের নোংরাতে ভেসে চলে যাবে তখন সে তার শিকারটি ধরবে। কবি লিখেছেন, হে প্রগাঢ় পিতামহী। প্রগাঢ় পিতামহী বলতে তিনি পেঁচাকে সম্বোধন করেছেন। আজও চমৎকার, উনি বিস্ময় প্রকাশ করছেন যে এই বৃদ্ধ অশক্ত শরীরেও এই পেঁচার বেঁচে থাকার লড়াই দেখে আজও পর্যন্ত সে অপেক্ষা করে থাকে একটি শিকার ধরার জন্য। আমিও তোমার মতো বুড়ো হব। জ্ঞানে, অভিজ্ঞতায়, জীবন দর্শনে কবি এই পেঁচার মতো বৃদ্ধ হতে চান। বুড়ি চাঁদটাকে আমি করে দেব কালি দহে বেনো জলে পার। অর্থাৎ কবি বলতে চেয়েছেন দহ শব্দের অর্থ গভীর জলাশয়। এখানে কবি এই দহ অর্থাৎ গভীর জলাশয়ের সাথে আমাদের হৃদয়ের তুলনা করেছেন। কালিদহ বলতে এখানে কর্দমাক্ত গভীর জলাশয়, অর্থাৎ হৃদয় যখন কালিমায় লিপ্ত হয়েছে সেটা কবি বোঝাতে চেয়েছেন। বেনো জলে পার, কবি বলতে চেয়েছেন যে বন্যার জল যেমন চারিদিকের সব কিছু, সকল ক্লেদ তার নিজের সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যায়, সেই রকম হৃদয়ের কালিমাও কবি বেনো জলে পরিষ্কার করে দেবেন। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার সেই জিনিস যা মানুষ সঞ্চয় করে রাখে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে, দুর্দিনের জন্য সঞ্চয় করে রাখে। কবি এখানে নিজে বৃদ্ধ হবেন এবং তার বৃদ্ধ পিতামহীর সাথে তিনি একত্রে জীবনের প্রচুর ভাঁড়ার, অর্থাৎ কিনা জীবনের যা কিছু সঞ্চয়, যা কিছু জ্ঞান, যা কিছু উপলব্ধি, যা কিছু অভিজ্ঞতা, যা কিছু দর্শন, সেগুলো তিনি সম্পূর্ণরূপে উপভোগ করে তারপরে তিনি জীবন পরিত্যাগ করবেন। নমস্কার।